বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 29 জুলাই 2025। এখন 11টা থেকে 12টা যে ব্যাচ চলতেছে নাকি? সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে আপনাদের? মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, তাহলে আপনাদের ভয়েসগুলো আসবে। সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? ওকে, তাহলে আমরা গত ক্লাসে ফাইল মেনুর প্রিন্ট পর্যন্ত দেখছিলাম, তাই না? আজকে এখান থেকে শুরু করব। দেখেন, কাট, কপি, পেস্ট, ঠিক আছে? এই যে এটার নাম কি? এই টুল বক্সটার নাম কি? ক্লিপবোর্ড। যখন দেখাবো তখন সবাই দেখবেন, তখন প্র্যাকটিস করতে গেলে তাহলে বুঝবেন না। সুন্দর মতো মনোযোগ দিয়ে দেখবেন, প্রশ্ন করবেন। প্র্যাকটিস করতে গেলে যদি আবার প্রবলেম হয় তাহলে আমি আবার বলবো। এমন না যে আপনি এখন সাথে সাথে প্র্যাকটিস না করলে পরে ভুলে গেলে আমি বলবো না, তখন আবার বলবো, সমস্যা নাই। তাহলে এই টুল বক্সটার নাম হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড টুল বক্সের কাজ আমরা দেখব কাট, কপি, পেস্ট। হ্যাঁ, কাটের কাজ হচ্ছে কি? কাটের সিনোনিম হচ্ছে মুভ করা, মানে কোনো কিছু এক জায়গা থেকে মুভ করে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হয়? আমি মনে করেন এই যে এই রায়হানটাকে সিলেক্ট করলাম, আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সিস্টেমটা একটু আমরা দেখি। আমি আরও একটা লাইন এখানে টাইপ করি। আর একটা লাইন টাইপ করলাম। হ্যাঁ, এখন মনে করেন সিলেক্ট করার প্রসেস কি? আমি মাউসের কার্সার তো আমরা চিনি সবাই, তাই না? আমি মাউসের কার্সারটা এখানে রেখে যদি মাউস এদিকে টানি, ডানে টানলে ডানে সিলেক্ট হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। চেপে ধরে টানলে এটাকে ইংলিশে বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আর লেফটে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে লেফটে সিলেক্ট হবে, আপ করলে আপ হবে, ডাউন করলে ডাউন হবে, তাই না? তাই মাউস থেকে এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। আর একটা প্রসেস হচ্ছে, মাউসটাকে যদি লাইনের বাম পাশে নিয়ে যাই তাহলে একটা সাদা তীর আসে। সেই সাদা তীর থাকা অবস্থায় যদি আমি ক্লিক করি তাহলে শুধু ওই লাইনটা টোটাল লেফট টু রাইট সিলেক্ট হয়ে যাবে, অন্য লাইন হবে না। আমি যদি আরও অনেক লাইন থাকে এখানে, দেখেন যেটাই ক্লিক করি সেটা ওটা হয়। যদি ক্লিক করে চেপে ধরে নিচের দিকে টানতে থাকে তাহলে এই লাইনগুলো সিলেক্ট হয়ে যায়। আমরা সিলেক্টের সিস্টেম শিখলাম, এটা হচ্ছে মাউস থেকে করা যায়। প্র্যাকটিস করবেন সবাই, মাউসে ইউজ টু হতে হবে। মাউসে ইউজ টু হওয়ার জন্য একটা প্রসেস আছে আমার কাছে, প্রচুর পরিমাণে এখানে রিফ্রেশ করতে হবে। যদি মাউস ধরে প্রচুর পরিমাণে রিফ্রেশ যে যত দ্রুত করতে পারবে সে মাউসে তত ইউজ টু হবে। হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি হবে মাউস। তো আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। এখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে ওয়ার্ডগুলো আছে এইটা কিন্তু মাউস দিয়ে সিলেক্ট করা একটা কঠিন ব্যাপার। হাত আমাদের কাঁপতে পারে, নড়াচড়া হতে পারে, হয় না। যেমন আমি এই ডটটাকে ধরতে পারতেছি না। তো এক্ষেত্রে আমাদের কিবোর্ডের হেল্প নিতে হবে। কিবোর্ড থেকে সিলেক্ট করা যায়। কিবোর্ডে শিফট বাটন আছে, SHIFT। শিফটটাকে আমি চেপে ধরে রাখবো, এক হাত দিয়া ধরেই রাখবো। ধরে রেখে প্রথমে আমি মাউসের কার্সারটা এক জায়গায় রাখবো যেখান থেকে সিলেক্ট করব। এরপরে শিফটটাকে চেপে ধরে রেখে আমরা যে অ্যারো কি শিখছি না, চারটা অ্যারো কি আছে, লেফট, রাইট, হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন। এই অ্যারো কি যদি লেফটে ক্লিক করতে থাকি, এক একটা ক্লিকে এক একটা করে সিলেক্ট করবে, চেপে ধরলে ছুটবে। রাইটে করলে রাইট, আপ অ্যান্ড ডাউন সেম কাজ করবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কম্পিউটারের জন্য, কারণ সিলেক্ট ছাড়া সে কিছুই করবে না। তো এখন আমি যেটাকে কাট করব বা মুভ করব সেটাকে আগে আমাকে সিলেক্ট করতে হবে। আর কাট আর মুভের ব্যাপারটা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে কাট করলে আগের জায়গায় থাকে না, নতুন জায়গায় চলে যায়। এক্ষেত্রে আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, দেন কাট লেখায় ক্লিক করতে পারি বা কন্ট্রোল এক্সও কিবোর্ড থেকে করতে পারি। এই কন্ট্রোল এক্সে কি হয়, কন্ট্রোল সিতে কি হয়, কন্ট্রোল ভিতে কি হয়, এগুলো অত চাপ নেওয়ার দরকার নাই, চিল। ঠিক আছে? কেন? কারণ এগুলো আপনি মুখস্থ করার প্রয়োজন নাই, এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে। আর মনে রাখার জন্য মাউস ওর উপরে রাখলেই ওর মেসেজ দিয়ে দেয়। দেখেন, মাউস আমি যার উপরে রাখি ওর কিবোর্ড কমান্ড কি এবং এই সম্পর্কে ও যা জানে এটা মেসেজ দিচ্ছে, তাই না? তাহলে আমি কন্ট্রোল কার্টে ক্লিক করলাম, দেখেন এটা কেটে গেছে। এখন আমার ঠিক করতে হবে কোথায় নিব। তাহলে প্রথমে আমি সিলেক্ট করব, দেন কাট করব, দেন ঠিক করব কোথায় নিব। আমি একদম লাস্টে নিয়ে যাব। তাহলে আমি লাস্টে নিয়ে গেলাম। লাস্টের কারো যদি কার্সার না যায়, সব শেষ লাইনের মাথায় রেখে ইন্টার দিয়ে লাস্টে গেলাম। লাস্টে গিয়ে আমি পেস্টে ক্লিক করব। পেস্ট লেখায় না, এই পেস্টের যে ছবিটা আছে লেখার উপরে, তার উপরে ক্লিক করলে এটা পেস্ট হবে। ক্লিয়ার? তাহলে হইল কি, রায়হান লেখাটা উপরে ছিল, সেখান থেকে কেটে আমি অন্য জায়গায় নিয়ে আসছি, আগের জায়গায় নেই, নতুন জায়গায়। ক্লিয়ার? এটাই হচ্ছে কাটের কাজ। একবার কাট করলে নতুন আর একটা কাট
না করা পর্যন্ত যতবার আমি পেস্টে ক্লিক করব ওই একই জিনিস পেস্ট হতে থাকবে, যেখানে করব সেখানেই হবে। ঠিক আছে, তখন আগেরটার কাজ করবে না, হ্যাঁ তখন ওই নতুনটা কাজ করতে থাকবে। ক্লিয়ার? কপির বেলায় হয়েছে যে আগের জায়গায় থাকবে, নতুন জায়গায় যাবে। এটা হচ্ছে কপি, মানে একটার হুবহু আর একটা করা, আগেরটাও থাকবে নতুনটা হবে। এই জন্য সেম প্রসেস, সিলেক্ট করব, কপিতে ক্লিক করব, এখন কপি হয়েছে। আগে কাটে ক্লিক করলে তো চলে যেত, বুঝতাম এটা কাট হয়েছে, কিন্তু এখন কপিতে ক্লিক করছি চলে যায় নাই, কিন্তু বুঝতে হবে এটা কপি হয়েছে। দেন আমি কোথায় নিব, সেখানে কাটচার রাখবো, রেখে পেস্টে দিব। এটা ওই আগেরটার মতো বারবার পেস্টে দিলে বারবার হতে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? কাট কপি পেস্টে কারো কোনো কোশ্চেন আছে? নাই। নেক্সট, এখানে দেখেন অনেকগুলো ছোট ছোট টুল আছে, BIU, তাই না? এগুলোর কাজে আমরা দেখি। আমরা সবসময় ন্যাচারাল লিখি, কিন্তু কাগজ কলমে অনেক সময় যেই লাইনটা বা যেই ওয়ার্ডটা আমি ইম্পর্টেন্ট মনে করি ওইটাকে ওভার রাইটিং করি, মোটা করে ফেলি, তাই না? যাতে এটা ভালো চোখে পড়ে, আই কন্ট্যাক্ট হয়, তাই না? এই জন্য এটাকে, এই যে মোটা করলাম, এটাকে ইংলিশে বোল্ড বলে। তো আমি যদি বোল্ড করতে চাই, যেটাকে বোল্ড করব সিলেক্ট করব, দেন বি প্রেস করব। বি প্রেস করলে এটা কি হয়ে গেল? মোটা হয়ে গেল। এটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করতে পারি। আবার উঠানোর সিস্টেম একই, সিলেক্ট করব, দেন বি প্রেস করব। একবার দিলে হয়, একবার দিলে ওঠে। সেমভাবে আমি বাঁকাই লিখতে পারি, ইটালিক, একবার দিলে হয়, একবার দিলে ওঠে, কন্ট্রোল আই। সেমভাবে ইউতে দিলে আন্ডারলাইন হয়, কন্ট্রোল ইউ, একবার দিলে হয়, একবার দিলে উঠে। আমি যদি এই আন্ডারলাইন, এই যে সোজা দাগ ভালো লাগে না, কেউ বেকায় বেকায় দেয় না, সেইভাবে যদি দিতে চাই তাহলে এখানে যাব, ডাবল আন্ডারলাইন দিতে চাই, এই তীরে যাব, এখান থেকে ডাবল নিতে পারি, বেকা, ড্যাশ, ইচ্ছা যে কোনোটা নিতে পারি। ক্লিয়ার? আমি ডাবল করলাম। অনেকে দেখবেন কালো কলম থেকে লেখে আর অন্য অ্যানাদার কলম থেকে আন্ডারলাইন করে। তো আমরা যদি অন্য কালি ইউজ করতে চাই তাহলে এখানে আন্ডারলাইন কালার আছে, আমরা করতে পারি। ক্লিয়ার? ওকে। আবার উঠানোর সিস্টেম এক, কন্ট্রোল ইউ দিলে হবে, আবার কন্ট্রোল ইউ দিলে উঠবে। এরপরে দেখেন স্টিক থ্রু। স্টিক থ্রু, স্টিক থ্রু হচ্ছে কোনো লাইনের মাঝখান থেকে কেটে দেয়া যায়। আমি যতটুকু সিলেক্ট করব দিয়ে স্টিক থ্রুতে দিলে কেটে যায়। এটার প্রয়োজন কেন? হ্যাঁ, এটার প্রয়োজন হচ্ছে যখন আমি কাউকে শেখাবো অ্যান্ড কারেক্ট অ্যান্ড আনকারেক্ট, মানে ট্রু অ্যান্ড ফলস, হ্যাঁ, সঠিক এবং ভুল, তখন আমাকে তো তাকে সঠিকটা লিখে দেখাতে হবে এবং ভুলটাও লিখে দেখাতে হবে, এবং তাকে আমাকে কেটে দিয়ে বোঝাতে হবে যে এটা ভুল। সেই ক্ষেত্রে আমরা স্টিক থ্রু ইউজ করব। একবার দিলে হবে, একবার দিলে উঠবে। ক্লিয়ার? বোঝা যায়? তিশান, মুস্কান? ওকে। এরপরে আমরা পাওয়ার তো চিনি, পাওয়ার, তাই না? কোনো কিছুর উপরে কিছু থাকলে সেটা পাওয়ার হয়, তাই না? যেমন a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার, তাই না? এরকম উপরে কিছু থাকলে আবার মনে করেন a টু দি পাওয়ার 4, আবার এরকমই তো হয়, 4 টু দি পাওয়ার 6ও তো হইতে পারে, তাই না? এই যে পাওয়ারগুলো হয় উপরে, এটা আমরা জানতাম যে উপরে যেটা, এটা পাওয়ার বলে, আর নিচে যেটা হইতো এটাকে আমরা কি বেজ হিসাবে জানতাম না? আসলে ভুল জানতাম। বেজ হচ্ছে সেইটা যেটা সমসময়ও। আই মিন, আমি এখানে মনে করেন এই যে এইচ লিখলাম, এই এইচ এর 2 লিখলাম, এই 2 হচ্ছে এটা সোজা, এটা হচ্ছে বেজ। যদি এটার উপরে দিই তাহলে উপরে পাওয়ার, নিচে দিলে নিচে পাওয়ার। ক্লিয়ার? বুঝতে পারছেন? এইচ এর উপরে যদি 2টাকে উঠাই তাহলে উপরে পাওয়ার হবে, আর এইচ এর নিচে যদি দিই তাহলে নিচে পাওয়ার হবে। বাট এর সমান সমান থাকলে এটাকে বেজ বলে। এখন এটা বোঝানোর জন্য যদি আমি এটা কারেক্ট ওয়ার্ড দিয়ে বোঝাতে চাই তাহলে আমাকে লগ নিতে হবে, LOG, লগ। ঠিক আছে? এখন আমি এই লগ 2 দিলাম, এই লগ যে 2, এই 2টা কি আছে? 2 কি আছে? বেজ। 2 কি? বেজ। এই 2 এর নিচে আমি একটা 3 দিব, এই 2 এর নিচে আমি এই 3 দিয়ে দিলাম, তাহলে এটা হলো কি? নিচে পাওয়ার। হয় না এরকমই লগের অঙ্ক? তাহলে এই লগের পরে 2টা কিন্তু বেজ, আর এই 3টা কিন্তু পাওয়ার নিচে। আবার 3টা যদি উপরে দিতাম তাহলে উপরে পাওয়ার হইতো, তাই না? তাহলে আমরা বেজ আর পাওয়ার জানি।
তো সেই কাজটাই এখানে করা যায়, একটা সাবস্ক্রিপ্ট একটা সুপারস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে নিচে পাওয়ার দেওয়া যায়, আমি যদি 3 কে নিচে পাওয়ার দিই তাহলে নিচে, আর উপরে দিলে যেমন এরকম অনেক ব্যবহার আছে, যেমন আমরা সালফিউরিক অ্যাসিড যদি লিখি H2SO4 না H2SO4 H2SO4 সালফিউরিক অ্যাসিড, তাই না? হয় নাই কিন্তু এই সালফিউরিক অ্যাসিড হইতে গেলে এখানে 2টাকে নিচে নামাতে হবে, তাহলে 2 সিলেক্ট করলাম, দেন সাবস্ক্রিপ্ট, 4টাকে নিচে নামাইতে হবে, সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্ট। এখন দেখেন, এখন আমি যাই লিখবো তাই আবার ছোট হচ্ছে, মানে সাবস্ক্রিপ্ট হচ্ছে। তাহলে আমি তো এটা চাই না, আমি এরপর আবার স্বাভাবিক লিখতে চাই। তাহলে স্বাভাবিক লিখতে হলে আপনি খেয়াল করবেন সাবস্ক্রিপ্টটা সিলেক্ট করা আছে। তাহলে আমাকে প্রথমে যখন আমি সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট ইউজ করব, পরবর্তীতে যদি আবার স্বাভাবিক পাশাপাশিই লিখতে চাই তাহলে আমাকে এটা উঠাতে হবে। যেমন আমি এই H2SO4 এর পরে স্বাভাবিক লিখতে চাই, তাহলে এখন লিখলে তো ছোটই হচ্ছে নিচে, তাহলে আবার সাবস্ক্রিপ্ট উঠিয়ে দিয়ে এখন দেখেন আবার সব স্বাভাবিক হচ্ছে। সেমভাবে আমি নিচে পাওয়ার দিতে পারি, যেমন আমি যদি করি দি A প্লাস বি হোল স্কোয়ার, হয়েছে হোল স্কোয়ার, হয় নাই, 2টাকে সিলেক্ট করব, দেন সুপারস্ক্রিপ্ট উপরে উঠে গেল। এখন ইকুয়াল, দেখেন ইকুয়ালটা উপরে উঠে গেছে, ইকুয়ালটা তো স্বাভাবিক থাকবে সমান, তাহলে আমাকে ওই সুপারস্ক্রিপ্ট উঠাবে, কেটে দিলাম, দেন সুপারস্ক্রিপ্ট উঠালাম, দেন আমি ইকুয়াল দিয়ে লিখলাম A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। এখন এগুলোর উপরে উঠাতে হবে, এই জন্য উত্তম হচ্ছে কি আগে লিখবেন, পরে যেটা যেটা উঠানোর উঠাবেন, তাহলে আর ওই উঠানো নামানো বারবার ঝামেলাগুলো থাকবে না। ক্লিয়ার? তাহলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট শেষ। একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু সবসময় যে ন্যাচারাল লিখি তা না, অনেক সময় আর্ট করেও লেখার চেষ্টা করি, ইফেক্ট দিই লেখায়। তো এখানে দেখেন এটার নাম টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। তো আমরা এখানে ক্লিক লেখাটা সিলেক্ট করে এখান থেকে যে স্টাইলটা নিব ওই স্টাইলে আমার লেখাটা হবে। ক্লিয়ার? আর স্বাভাবিক চাইলে আবার প্রথমটা নিব। ক্লিয়ার? অনেক সময় আমরা লিখতে গেলে বা পড়তে গেলে ইম্পর্টেন্ট পয়েন্টের নিচে হাইলাইট করে থাকি না, বাজারে কিছু কলম পাওয়া যায় চওড়া, সেরকম যদি আমরা কোনো লাইনকে হাইলাইট করতে চাই সিলেক্ট করব, সিলেক্ট ছাড়া কোনো কাজ নাই, সিলেক্ট মাস্ট বি, সিলেক্ট করব, দেন এখানে হাইলাইট থেকে আমি যেই কালারে হাইলাইট করতে চাই ওই কালার নিব। বাজারে তো এই 2 কালারের বেশি পাওয়া যায় না মনে হয়, কিন্তু আপনি এখানে সব কালার পাবেন, না চাইলে আবার নো করব। ক্লিয়ার? এটাও সিস্টেম, একবার দিব, আবার সিলেক্ট করব, আবার একবার এখান থেকে উঠাবো, সবগুলোই একই প্রসেস, দেওয়া আর উঠানোর। আরেকটা জিনিস খেয়াল করেন, সবসময় যে আমরা কালো কলম থেকে লিখি তা না, অন্য কলম ইউজ করতেই পারি। তো এখানে সব কালো হচ্ছে, আমরা চাইলে আলাদা কালারে লিখতে চাইলে আমরা লেখাটা সিলেক্ট করব, দেখেন এখান থেকে ফন্ট কালার, যে কোনো কালার নিতে পারি, আবার না চাইলে নো কালার বা অটোমেটিক। ক্লিয়ার? এরপর একটা জিনিস খেয়াল করেন, আমরা লেখাগুলো লিখছি 11 হয়েছে, কেন 11 হয়েছে আমি তো ঠিক করি নাই। লেখাটা আমি লিখছি কালো হয়েছে, কেন কালো হয়েছে আমি তো এটাকে ঠিক করি নাই, কারণ এটা কম্পিউটার আগে থেকেই ডিফল্ট করে, কম্পিউটার আগে থেকেই ডিফল্ট করে। তো এই ডিফল্টটাকে আমি যদি চেঞ্জ করে চাই যে আমার এই লেখার ফন্টের সাইজটা 11 না অন্যটা হবে, আমি এখান থেকে যে কোনো একটা সাইজ নিতে পারি, যে এখানে 72 পরে নেওয়া যায় না, দেখছেন? এরপরে যদি আমি চাই তাহলে কি করব, এরপরে চাইলে কি করবো এদিকে দেখেন, এরপরে চাইলে আমি এখানে ক্লিক করব, এখানে যেহেতু কার্সার পাঞ্চ করে কেটে দিয়ে আমি লিখে দেবো, আমি চাচ্ছি কত 100, দেন এন্টার, দেখছেন 100 হয়ে গেছে। তা এইভাবে আমি ফন্ট সাইজ বড় ছোট করতে পারি। আমি যদি এই দুইটা এ বাটন আছে, একটা একটু বড় একটা একটু ছোট, দুইটাই ক্যাপিটাল, এটা দিলে ইনক্রিজ মানে বাড়ে আরো বাড়ে, আর এটা দিলে ডিক্রিজ আরো কমবে, তাই না? এ কিভাবে বাড়ায়, এখানে যে একটা সিকোয়েন্স আছে দেখেন, 8, 8-এর পরে 9, 9-এর পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে 12, 12-এর পরে 13 নাই 14, 14-এর পরে 15 নাই 16, এখানে যে একটা সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী ও ইনক্রিজ করে আর ও ডিক্রিজ করে। দেখেন 9 আছে, 9-এর পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে 12, 12-এর পর 13 নাই, একবারে 14 হয়ে গেল। ক্লিয়ার? আশা করি ফন্ট সাইজ বুঝতে পারছেন। এটারও কিবোর্ড কমান আছে, এটার কিবোর্ড কমান এখানে শো করে না, আমি বলে দিচ্ছি সবগুলোই শো করে, কিন্তু এটা করে না। এটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে রেখে আমি যদি থার্ড ব্র্যাকেট শুরুটা দিই ছোট হবে, থার্ড ব্র্যাকেট এন্ডিংটা দিই শেষটা দিই তাহলে বড় হবে। ক্লিয়ার?
বড় হবে ছোট হবে। এরপরে এটা হচ্ছে ফন্ট। ফন্টের কাজ হচ্ছে আসলে ফন্টটা কেমন হবে, ফন্টের স্টাইলটা কি হবে, ফন্টের নামটা কি হবে, ধরনটা কি হবে, প্যাচের হাতের না আরবিক বাংলা কি হবে, ইংলিশেরই তো অনেকগুলো ধরন। আমি যে কোনোটা এখান থেকে নিতে পারি, যেটা নিব সেটাই হবে। দেখেন চেঞ্জ হচ্ছে, তাই না? আমি চাইলে প্যাচের হাতেরও নিতে পারি, আমি চাইলে বাংলা হিন্দি আরবি সব নিতে পারি। ক্লিয়ার? এরপরে দেখেন আমি লেখাটা লিখছি, সবগুলো ক্যাপিটাল আছে। আমি সব এক পেজ ফুল ক্যাপিটাল লিখে ফেলছি বা স্মল লিখে ফেলছি। এখন আমার মনে হচ্ছে যে এইটাকে একটু ক্যাপিটাল স্মলাইজ, মানে যেটা আছে ফাংশনাল, হ্যাঁ, বা ক্যাপিটালাইজেশন যে গ্রামারটা আছে এইটা ঠিক করতে চাই। তাইলে এখানে দেখেন চেঞ্জ ক্যাচ, ক্যাচ বা ক্যাচ যার যেভাবে প্রনাউন্সিয়েশন হয় করবেন। আমরা যদি লেখার ধরনটাকে চেঞ্জ করতে চাই তাহলে সিলেক্ট করব, দেন এখান থেকে যদি লোয়ার কেস দিই সব ছোট হাতের, আপার কেস দিলে সব বড় হাতের, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড এটা দিলে দেখেন এখানে এই ক্যাপিটাল লেখাটার সিটা ক্যাপিটাল আছে, ইজের ইটা বড় হাতের আছে, আবার ওয়ার্ডের ডাব্লিউটাও ক্যাপিটাল আছে। এখানে যেমন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল, এই ক্যাপিটালাইজ ইজ এটা ক্লিক করলেও প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়। এরপরে আমি যদি চাই সেন্টেন্স কেস নিব, তাহলে সেন্টেন্সের শুধু শুরুটা প্রথমটা ক্যাপিটাল হবে। তাহলে হয়ে গেল সেন্টেন্স ক্যাস, সেন্টেন্সের প্রথমটা ক্যাপিটাল, লোয়ার ক্যাস সব ছোট হাতের, আপার ক্যাস সব বড় হাতের, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড সব প্রত্যেকটার প্রথমটা বড় হাতের, টোগেল ক্যাস লাগে না, প্রত্যেকটার প্রথমটা ছোট হাতের। ক্লিয়ার? এখন আপনারা একটা জিনিস মনে রাখবেন, এইখানে যাই লিখতেছি এই বক্সটার নাম কি? ফন্ট টুল বক্স, তাই না? এই ফন্ট টুল বক্সে তিশান এই যে দেখাচ্ছি আর চাপতেছেন, কোশ্চেন থাকবে আপনার, ঠিক আছে? মানে আপনি তো বুঝবেন না। এখন দেখেন ফন্ট টুলবার, এটা এতক্ষণ পর কেন আপনি বলতেছেন দেখা যাচ্ছে না? আপনি দেখা না গেলে আপনাকে দেখানোর ব্যবস্থা আমি করব। আপনার লোকেশন চেঞ্জ করতে পারি, আপনাকে আমি এখানে এনে বসাতে পারি। কোন জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি বলেন? কোনগুলা? এইগুলা? এই পাশটা? আচ্ছা, তাহলে একটু ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এই দেখেন ফন্ট যে টুল বক্স, ঠিক আছে? এই ফন্ট টুল বক্সের যে কাজই করি না কেন, মানে এইখানে ছোট ছোট টুলের এই সব কাজগুলোরে একাত্রে ফরম্যাটিং বলে। প্রত্যেকটা একটা ফরম্যাট, মানে কম্পিউটারের যে বেসিক, কম্পিউটার ওপেন করলেই যে ডিফল্ট, এই ডিফল্ট যে সিস্টেমটা থাকে, মানে লেখার সাইজ হয় 11, লেখাটা হয় কালো, লেখা শুরু হয় ক্যালিবারি বডি থেকে, এর থেকে কোনো কিছু চেঞ্জ করাই হচ্ছে কি ফরম্যাটিং। মানে আমি এই জহিরকে সিলেক্ট করলাম, মোটা করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, স্টিক থ্রু করলাম, এখান থেকে আমি কালার করলাম, এখান থেকে আমি ফন্ট কালারটা চেঞ্জ করলাম, এখান থেকে আমি ফন্ট কালার চেঞ্জ করলাম, লেখার স্টাইলটা যে প্যাচের হাত এটা দিলাম, হ্যাঁ, একটু বড় করলাম। এগুলো কিন্তু সব একটা একটা কি ফরম্যাটিং। ক্লিয়ার? এগুলো কি সব একটা একটা ফরম্যাটিং। এখন এই ফরম্যাটিংগুলো যেভাবে দিতে হয় ওইভাবেই উঠাতে হয়, এটাই তো আমরা জানি। আমি যদি 20টা ফরম্যাট ইউজ করি তাহলে 20 বার এটাকে ক্লিক করে করে নিতে হবে, আবার উঠানোর সময় তো 20 বার ক্লিক করে করে উঠাতে হবে। অনেক সময়ের ব্যাপার, মনে নাও থাকতে পারে। এখানে একটা অপশন আছে ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার অল ফরম্যাটিং। এটাকে সিলেক্ট করে কোনো লেখা সিলেক্ট করে যে ক্লিয়ার অল ফরম্যাটিং ক্লিক করলে এটা একদম আগের মতো হয়ে গেছে, মানে ডিফল্ট যেটা থাকে। ক্লিয়ার? বোঝা গেছে? আমি একটু অনেকগুলো স্টাইল ইউজ করি। আমি এই স্টাইলটা ইউজ করলাম, তাই না? এই অনেকগুলো, মনে করেন 20টা স্টাইল ইউজ করছি, কারণ আমার এটা হেডলাইন। এটা কি হেডলাইন? ওকে, মাঝখানে নিয়ে গেলাম, একটু বড় করি আরো। এটা আমার হেডলাইন দেখে অনেকগুলো স্টাইল ইউজ করছি। এখন আমি কোনো ডকুমেন্টারি তৈরি করতে গেলে একই ধরনের হেডলাইন অনেক জায়গায় ইউজ করতে হইতে পারে। এখন সব হেডলাইনের সাইজ, কালার বা ফরম্যাটগুলো তো একই হওয়া দরকার, তাহলে না সুন্দর হবে।
এখন এইখানে যে স্টাইলটা দিছি সেই স্টাইলটা যদি এইখানেও আমি দিতে চাই, তাহলে ওইখানে দিতে যে সময় লাগছে এখানে সেই সময় লাগবে, লাগবে না? আবার সেটা তো সব আমার মনেও না থাকে। মুস্কান এরকম হুম করে বইসা থেকে কোনো লাভ নাই, মনে থাকবে না। দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। ভালো করে বলতে হবে, রেসপন্স করতে হবে, এত সোজা জিনিস না। প্রথম প্রথম ছোট ছোট অল্প অল্প দেখাচ্ছি তো মনে করতেছে যে ইজি, কিন্তু দিন যত যাবে আপনার লোড তত বাড়তেই থাকবে। আমি 1 থেকে 10 পর্যন্ত প্রথম দিন দেখাবো, আপনার প্র্যাকটিস হবে কি 1 থেকে 10। পরের দিন আমি কিন্তু 10 থেকে 15 দেখাবো, আপনার প্র্যাকটিস হবে কি 1 থেকে 15। পরের দিন আমি 15 থেকে 20 দেখাবো, আপনার প্র্যাকটিস হবে কি 1 থেকে 20। মানে আমি প্রতিদিনই অল্প অল্প করে দেখাবো, বাট আপনার প্র্যাকটিস কিন্তু 0 থেকে শুরু হচ্ছে, লোড বাড়তেই থাকবে। অতএব ভালো করে, ঠিক আছে? টাকা দিয়ে শিখতেছেন জিনিসটা, সেইভাবে গুরুত্ব দেন। এখন এই জিনিসটাই যদি আমি এখানে ইউজ করি, ঠিক আছে, আবার মাইন্ড করবেন না আমি টাকার কথা বলি আবার বলবেন স্যার না, এটা আপনাদের একটু গুরুত্ব বহ করার জন্য মনে করাই দিই। কারণ আপনারা তো, আপনাদের তো গায়ে লাগে না, আসছেন আর যান, ঠিক আছে, বুঝেন না জিনিসটা কি হচ্ছে। তো এই জিনিসগুলো যদি এখানে ইউজ করতে যাই সেম সময় লাগবে আমার। তো এই সময় বা সব মনে নাও থাকতে পারে, এটার জন্য এখানে একটা অপশন আছে, আমি স্কিপ করে গেছি এর আগে, দেখেন ফরম্যাট পেইন্টার। পেইন্ট মানে হচ্ছে কালার করা। আমি যেই স্টাইলগুলো ইউজ করতে চাই ওই লাইনটাকে আগে সিলেক্ট করব। পুরোটাও করতে পারি, অল্পও করতে পারি, কারণ এখানে যের উপরে যে স্টাইল আছে আর এর উপরে সেম আছে। তা আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা তুলি আসছে, এই তুলি দিয়ে আমি যেখানে ঘষবো সেখানে পেইন্ট হবে। কি পেইন্ট হবে? ওইটা। এই যেমন এই যে তুলি দিয়ে এটাই ঘষলাম, দেখেন এটা অটোমেটিকলি বড় মাঝখানে সব চলে আসছে। তাহলে আমাকে তো ওই 20টা ক্লিক করে করে নিতে হইলো না, ওই সময়টা নষ্ট হইলো না। লেখাটা, উপরের লেখাটা এখানে চলে আসে নাই, লেখার জায়গায় লেখাই আছে, স্টাইলগুলো চলে আসছে। আমি যে আবার দেখি এই কুইক ইসের দাঁতে দিলাম, দেখেন এটা চলে হয়ে গেছে এরকম। আমার দা চেঞ্জ হয় নাই। আমি এই যে এই জহির রায়হানের স্টাইলটা এখানে ফরম্যাট করলাম, এই যে ব্রাউনে দিলাম, ব্রাউন লেখা চেঞ্জ হয় নাই, বাট স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? সেটাই বুঝালাম যে আমরা একই ফরম্যাট যদি এক এক জায়গায় একই জায়গায় আলাদা আলাদা জায়গায় ইউজ করতে চাই, তাহলে বারবার ক্লিক করে না নিয়ে একটা কি আমি চাইলে ফরম্যাট প্রিন্টার দিয়ে নিয়ে এটাকে বারবার জায়গায় সহজে ইউজ করতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা ক্লিপবোর্ড শেষ হয়ে গেল, এই টুল বক্স, ফন্ট টুল বক্স শেষ হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, নাই? ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করেন।